সংবিধানে নেই সংস্কার পরিষদ, গণভোটের রায় বাস্তবায়ন চাইলে সংশোধনের দাবি সরকারি দলের, বিরোধী দলকে নোটিশ দেওয়ার পরামর্শ। পেট্রোল বেচাকেনায় সীমা প্রত্যাহার, প্রভাব পড়েনি পাম্প ফিলিং স্টেশনে, জ্বালানি নিরাপত্তায় বরাদ্দ বাড়ানোর আশ্বাস অর্থ উপদেষ্টার। দিনাজপুরের শাহপাড়ায় আজ খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ব্যাপক প্রস্তুতি, ফসলের উৎপাদন বাড়বে প্রত্যাশা চাষিদের। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ জানিয়েছেন, গণভোটের রায় বাস্তবায়ন করতে হলে সবার আগে সংবিধান সংশোধন করতে হবে। সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান নিয়ে বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমানের উদ্বেগের জবাবে সংসদে এসব কথা বলেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, সংবিধান সংশোধনের আদেশ কোনোভাবেই অধ্যাদেশ দিয়ে হতে পারে না, এটি জায়েজ নয়। সংবিধানে অস্তিত্ব না থাকার পরও বিরোধী দল সম্পূর্ণ অসাংবিধানিক উপায়ে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিয়েছেন বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। রিপোর্ট করছেন জিয়াউল হক সবুজ। রবিবার সকাল 11টায় শুরু হয় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনের বৈঠক। স্পিকার হাফিজউদ্দিন আহমদের সভাপতিত্বে শুরু হওয়া সংসদের শুরুতেই ছিল প্রশ্নোত্তর পর্ব। সেই পর্ব শেষ হতেই সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে বক্তব্য রাখেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। এ সময় তিনি বলেন, গণভোটের পক্ষে 70% মানুষ রায় দিলেও সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা হয়নি। গণভোটে উপস্থাপিত প্রশ্নের উত্তরে প্রদত্ত সংখ্যাগরিষ্ঠ ভোট হ্রাস সূচক হইলে এই আদেশ জারির অব্যবহিত পর অনুষ্ঠিতব্য জাতীয় সংসদের সাধারণ নির্বাচনে নির্বাচিত প্রতিনিধিগণের সমন্বয়ে একটি সংবিধান সংস্কার পরিষদ গঠিত হইবে। মাননীয় স্পিকার, এটি হয়নি এবং এর সময়সীমা আজকে শেষ। এই সুযোগ আমরা পেতে চাই। গণভোটের ফলাফল অনুসারে সংবিধান সংস্কার সম্পন্ন করিবে এবং তা সম্পন্ন করিবার পর পরিষদের কার্যক্রম সমাপ্ত হইবে। শুরুই হোক আগে, তারপরে সমাপ্ত। জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সংসদকে জানান, সংবিধানে সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই। তবে বিএনপি সরকার জাতীয় জুলাই সনদ কার্যকরভাবে বাস্তবায়নে অঙ্গীকারাবদ্ধ। তবে এমন কোনো আইন সরকার করবে না যা আদালতে চ্যালেঞ্জ হতে পারে। সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে তারা অসাংবিধানিকভাবে শপথ নিয়েছেন বটে, সেই পরিষদের আহ্বানের জন্য তিনি রাষ্ট্রপতির আর্টিকেল 72 অনুসারে কনস্টিটিউশনের অধিবেশন আহ্বানের ঘোষণা চাচ্ছেন। সংবিধান সংস্কার পরিষদের যেখানে অস্তিত্ব না থাকায় প্রধানমন্ত্রীও সেটা পরামর্শ দিতে পারেন না রাষ্ট্রপতিকে, রাষ্ট্রপতিও সেই অধিবেশন আহ্বান করতে পারেন না, বিধায় সে করেননি। পুরো গণভোটের রায় যদি বাস্তবায়ন করতে হয়, সেই গণভোট এই আইন অনুসারে, সেই রায় অনুসারে সংবিধানে আগে সংস্কার আসতে হবে, সংবিধানের সংশোধন আসতে হবে। সংবিধানে যদি সেটা আমরা গ্রহণ করি, তারপরে সেই গণভোটের রায় বাস্তবায়নের জন্য তখন সংবিধান যদি এটা কন্টেইন করে, ধারণ করার পরে তখন যদি পরিষদের সদস্য হিসেবে শপথ নিতে হয়, সেটা তখনকার ব্যাপার হবে। সেটা আমরা লেট আস হ্যাভ ডিবেট অন ইট। তবে এখন এই সংবিধান সংশোধনের জন্য আমরা এই সেশনে বিল আনতে পারবো কিনা সেটা যথেষ্ট সন্দেহ আছে। এর আগে গৃহায়ন ও গণপূর্ত সংক্রান্ত এবং সমন্বিত শিক্ষা ব্যবস্থার প্রশ্নে সংসদ সদস্যদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সরকারের মন্ত্রীরা। আপনি যেই শিক্ষা পদ্ধতি আমাদের জন্য, জনজীবনের জন্য আপনি চালু করেছেন, সেটা আমরা কিনছি। আর যারা সেটাও কিনতে পারে না, তারা হচ্ছে মাদ্রাসা শিক্ষা পদ্ধতি কিনছে। একটা দেশে এই তিনটা শিক্ষা পদ্ধতি জিয়ে রেখে আপনার কি মনে হয় যে আপনি একটা ইনক্লুসিভ শিক্ষা পদ্ধতি নিয়ে আমাদের দেশটাকে আগায় নিতে পারবেন? আমরা ইতিমধ্যে কমিটি করেছি, ইংলিশ মিডিয়াম স্কুলগুলোকে সরকারের আওতায় এনে তাদেরকে কিভাবে আমাদের যুগোপযোগী শিক্ষা ব্যবস্থা বাংলাদেশের দেশের নিয়ম কানুন মেনে করা যায়, সেই বিষয়ে আমরা কাজ করছি। পরে অন্তর্বর্তী সরকারের জারি করা 133টি অধ্যাদেশ যাচাই বাছাই করে আগামী 2 এপ্রিলের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার জন্য বিশেষ কমিটিতে পাঠানোর আদেশ দেন স্পিকার। সংসদে রিপোর্ট প্রদানের জন্য বিশেষ কমিটিতে প্রেরণ করা হলো। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। ভোক্তা পর্যায়ে জ্বালানি তেল বিক্রিতে সীমা তুলে নেওয়া হলেও পাম্প ও ফিলিং স্টেশনগুলোতে এর কোনো প্রভাব নেই। পাম্প থেকে বলা হচ্ছে, তাদেরকে এখনো ডিপো থেকে রেশনিং পদ্ধতিতেই জ্বালানি সরবরাহ করা হচ্ছে। দ্রুত সমস্যা সমাধানে সরকারকে মাঠ পর্যায়ে মনিটরিংয়ের দাবি জানিয়েছেন ভোক্তারা। রিপোর্ট করছেন মামুন আবদুল্লাহ।
মধ্যপ্রাচ্য সংকটের প্রভাবে জ্বালানি তেলের জন্য গাড়ির এই লম্বা সারি বেশ কদিন ধরেই। প্রয়োজনীয় জ্বালানি না পেয়ে আজও পাম্প স্টেশনগুলোতে ভোর থেকেই ভিড় ভোক্তাদের, বলছেন যন্ত্রণার কথা। এই রমজান মাস, তার মধ্যে এখন ঈদের ছুটি, সবাই ফ্যামিলি নিয়ে বাড়িতে যাবে, এটা অমানবিক। আমাদের অনেক বড় হ্যাসেল হচ্ছে, সরকারের প্রতি কিছু করছে না। প্রতিদিন নিউজ আসছে যে তেল ঢুকছে কিন্তু তেল পাচ্ছি না আমরা। এই যে জ্যাম ঠেলতেছি, মালিকও বুঝতেছে না, রাস্তায়ও অনেক প্রবলেম। সার্জেন্ট ধরতেছে, সার্জেন্ট আবার বলতেছে যে গাড়ি সরাই দেন, আবার আউট সিরিয়াল। সমস্যা সমাধানে সরকারের চেষ্টার ধারাবাহিকতায় সচিবালয়ে এ নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিত। জানান, এই মুহূর্তে তেলের সংকট নেই, তুলে নেওয়া হয়েছে জ্বালানি তেল বেচাকেনার সীমাও। ইরান ইসরায়েল যুদ্ধের কারণে জ্বালানি সরবরাহ লাইনে সৃষ্ট সমস্যার ফলে জ্বালানি সংকট মোকাবেলায় সরকার বেশ কিছু সিদ্ধান্ত গ্রহণ করে। ইতিমধ্যে কয়েকটি আমদানিকৃত তেলের জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। জনগণের ঈদ যাত্রা নির্বিঘ্নে পালন এবং বড় মৌসুমে কৃষকদের প্রয়োজনীয়তা বিবেচনায় জ্বালানি তেল বিতরণে রেশনিং সহ সব ধরনের বিধিনিষেধ তুলে নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। তবে প্রতিমন্ত্রীর এই সিদ্ধান্তের প্রভাব এখনো পড়েনি ফিলিং স্টেশনগুলোতে। পাম্পগুলোতে এখনো তেল দেওয়া হচ্ছে আগের রেশনিং পদ্ধতিতেই। সরকার তো বলতেছে যে আজকে থেকে মানে যে যত চাবে তত পাবে, বাট এখন সে 500 টাকা করে দিচ্ছে। তেল পর্যাপ্ত পরিমাণে পাইতেছি না ইসে থেকে, ডিপু থেকে পাইলে তারপর আমরা স্বাভাবিকভাবে দিতে পারবো। জ্বালানি প্রতিমন্ত্রী ঘোষণা দিয়েছেন পর্যাপ্ত তেল দেওয়ার জন্য, কিন্তু ডিপো থেকে আমাকে এখন পর্যন্ত পর্যাপ্ত পরিমাণ তেল দিতেছে না। এই জন্য আমি সম্মানিত কাস্টমারদেরকে পর্যাপ্ত তেল দিতে পারতেছি না। তেলের সরবরাহ ঠিক রাখতে মাঠ পর্যায়ে কঠোর মনিটরিংয়ের দাবি সচেতন ভোক্তাদের। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে যে কোনো মূল্যে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা ডক্টর রাশেদ আল মাহমুদ তিতুমির। এর জন্য প্রয়োজনে IMF, বিশ্ব ব্যাংক থেকে ঋণ নেওয়া হবে। তিনি জানিয়েছেন, সরকার বিভিন্ন খাত থেকে কাটছাঁট করে নিজস্ব উৎস থেকে অর্থ সরবরাহেরও উদ্যোগ নেবে। ফ্যামিলি কার্ডে কোনো রাজনীতিকরণ করা হয়নি বলেও দাবি জানিয়েছেন অর্থ উপদেষ্টা। সংকট, কিন্তু সংকটকালীন মুহূর্তে সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে আমরা সচেষ্ট আছি কিনা। আমরা সবগুলো সূত্র থেকে জ্বালানি সরবরাহের ক্ষেত্রে সচেষ্ট আছি, এক। দ্বিতীয় হচ্ছে যে অর্থের সংস্থান করা, বিভিন্ন পদ্ধতিতে অর্থের সংস্থানগুলো করা হচ্ছে। সেটা বহুপাক্ষিক সংস্থা হতে পারে, অর্থাৎ হচ্ছে IMF এর কাছ থেকে হতে পারে, ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের ক্ষেত্রে হতে পারে, নিজস্ব অর্থায়ন করতে পারে। তার মানে আমরা সচেষ্ট আছি। সো আমরা নিঃসন্দেহে থাকতে পারি যে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা হবে। আমাদেরকে ঋণ নেওয়ার ক্ষেত্রেও সচেতন হতে হবে, এবং যাতে করে আরও বোঝা না বেড়ে যায়। এবং সেই জন্যেই আমরা অনেকগুলো সূত্র আছে, সহজেই নেওয়া যায়, কিন্তু তাতে সুদের হার বেশি এবং সময়কাল খুবই কম। সেটা তো জনগণের জন্য মঙ্গলকর হবে না। জনগণের জন্য মঙ্গলকর হবে যেখানে সুদের হার কম এবং সুদ পরিশোধের সময়সীমা অনেক বেশি। সেভাবেই কিন্তু সিদ্ধান্তগুলো নেওয়া। দেশে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক, ভোজ্য তেলেরও কোনো সংকট নেই জানিয়েছেন বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। নিত্যপণ্যের দাম মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে যা দরকার সরকার সব করবে বলেও জানিয়েছেন তিনি। চট্টগ্রামের খাতুনগঞ্জ পাইকারি বাজার পরিদর্শনের পর ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় বাণিজ্য মন্ত্রী এসব কথা বলেন। মন্ত্রীর দাবি, গত 15-20 বছরের তুলনায় এই রমজানে ভোগ্য পণ্যের বাজার সবচেয়ে বেশি স্থিতিশীল। জানিয়েছেন, রমজানের পর পাইকারি এবং খুচরা বাজারে পণ্যের দামের বিশাল পার্থক্যের কারণ এবং সমাধান খুঁজতে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন করা হবে। সেখানে থাকবেন ব্যবসায়ী সহ বিভিন্ন পেশাজীবী প্রতিনিধি। দিনাজপুর থেকে আজ দেশের 53টি খালের খনন কর্মসূচি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নির্বাচনী ওয়াদা বাস্তবায়নের অংশ হিসেবে দিনাজপুর কাহারোলে শাহপাড়া খাল দিয়ে উদ্বোধন করা হবে এই কর্মসূচি। প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা। স্থানীয় চাষিরা দেখছেন ফসলের উৎপাদন বৃদ্ধির স্বপ্ন। প্রতিনিধি সুব্রত মজুমদার ডলারের তথ্যচিত্র নিয়ে সিরাজুমনির শুভ ডেস্ক রিপোর্ট। দীর্ঘদিন পলি পড়ে ভরাট হয়ে গেছে দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুর শাহপাড়া খাল। পানি ধারণ ক্ষমতা না থাকায় স্বল্প খরচে সেচ সুবিধা থেকে বঞ্চিত কৃষকরা। পাশাপাশি অল্প বৃষ্টিতেই দেখা দেয় জলাবদ্ধতা।
এমন বাস্তবতায় 12.2 কিলোমিটার খাল খনন কর্মসূচি হাতে নিয়েছে পানি সম্পদ মন্ত্রণালয়। 16 মার্চ দিনাজপুরের কাহারোল উপজেলা থেকে দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। খাল খনন করার জন্য আমরা খুবই খুশি আর কি। আমাদের মৌসুম ক্ষেত ফসল এগুলো আনার জন্য অনেক সুযোগ সুবিধা হতে পারে। ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রীকে যে এত বড় একটা উদ্যোগ নেওয়ার জন্য, যে আমরা যে সমস্যায় ছিলাম তার মারফতে হক আল্লাহর অশেষ মেহেরবানি যে তার মারফতে হলে আমাদের এই সেই সমস্যাটা জলবদ্ধতা আমাদের দূর হবে। খাল খননের পাশাপাশি শুষ্ক মৌসুমে পানি ধরে রাখতে করা হচ্ছে স্লুইস গেট, কংক্রিটের ব্লক ঘেরা চলাচলের রাস্তা এবং ব্রিজ, যার ফলে এলাকাবাসীর জীবনমানের পরিবর্তন ঘটবে, হবে আর্থসামাজিক উন্নয়ন। সুইচ গেট দিলে আমাদের উপকার হবে, মানে পানিটা আটক থাকবে, তারপরে আমাদের ওই পাশে পানি নিতে সুবিধা পাবো, সেচ দিতে সুবিধা পাবো, ডাঙ্গা মাটি, আমাদের বাড়ি ঘরের সমস্যা হবে না। অসুবিধা, নদীটা যাওয়া যায় না, ওই পার ক্ষেত আনা যায় না, সুবিধা হবে আর কি। অতীতের মেগা দুর্নীতির বিষয় বিবেচনায় রেখে এসব প্রকল্পে স্বচ্ছতা নিশ্চিতের দাবি পানি সম্পদ মন্ত্রীর। আমরা যে কাজটুকু করব সেটা আমরা সবসময় নিবিড় পর্যবেক্ষণে রাখবো। কোনোভাবেই যেন দুর্নীতি এখানে আশ্রয় বা প্রশ্রয় না পায় সেই দিকে আমাদের বিশেষ নজর থাকবে। সম্পূর্ণভাবে জনস্বার্থে আমরা এই কাজগুলো করব, সেখানে আমাদের স্বচ্ছতা আমরা নিশ্চিত করব দায়িত্বশীলতার সঙ্গে। দিনাজপুরে মোট খাল রয়েছে 67টি। এর মধ্যে প্রাথমিকভাবে 38টি খাল খনন ও পুনঃখননের তালিকা দিয়েছে পানি উন্নয়ন বোর্ড, যার মোট পরিমাণ 311.41 কিলোমিটার। সিরাজুম মুনির শুভ, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। বর্তমান সরকার কন্যা শিশুদের অধিকার বাস্তবায়নে বদ্ধপরিকর জানিয়েছেন ডাক্তার জুবাইদুর রহমান। নারীদের জন্য স্নাতকোত্তর পর্যায় পর্যন্ত অবৈতনিক শিক্ষার উদ্যোগ নেওয়ার কথাও জানিয়েছেন তিনি। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে রবিবার রাজধানীর আগারগাঁওয়ের মুক্তিযুদ্ধ জাদুঘরে ন্যাশনাল গার্ল গাইড অ্যাডভোকেসি ফোরামের আলোচনা সভা এবং সম্মাননা প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন। নারী ও কন্যা শিশুদের জন্য বাংলাদেশকে নিরাপদ রাষ্ট্র হিসেবে গড়ে তোলার আশা ব্যক্ত করে তিনি বলেন, নারী এগিয়ে গেলে জাতীয় এগিয়ে যায়। অনুষ্ঠানে নারী অধিকার রক্ষায় অবদানের স্বীকৃতি হিসেবে সুরভির প্রতিষ্ঠাতা সৈয়দা ইকবাল মান্থ বানু এবং নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রধান শিরিন পারভিন হককে সম্মাননা স্মারক দেওয়া হয়। অনুষ্ঠানে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী এজেডএম জাহিদ হোসেন বলেন, নাগরিকরা দীর্ঘদিন অধিকার বঞ্চিত থাকায় এখনো নারীর অধিকার নিয়ে কথা বলতে হয়। একমাত্র শিক্ষার মাধ্যমে একটি কন্যা শিশু অন্ধকার জীবন থেকে আলোকিত জীবনে পদার্পণ করবে, যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠবে এবং বাল্যবিবাহ থেকে রক্ষা পাবে। দেশের প্রতিটি শিশুর উজ্জ্বল ভবিষ্যৎ আমাদের প্রয়াস। ইনশাআল্লাহ আমরা এমন একটি বাংলাদেশ গড়ে তুলব যেখানে নারী ও কন্যা শিশুরা থাকবে নিরাপদ এবং ক্ষমতায়িত। উন্নত চিকিৎসার জন্য প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। রবিবার বিকেলে বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রফিকুল ইসলামের তথ্য জানায়। এর আগে মির্জা আব্বাসকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি রবিবার সকাল 11:37 সিঙ্গাপুরের উদ্দেশ্যে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা করে। মির্জা আব্বাসের একান্ত সহকারী মিজানুর রহমান সোহেল জানিয়েছে, মির্জা আব্বাসের সঙ্গে তার স্ত্রী আফরোজা আব্বাস, বড় ছেলে মির্জা ইয়াসির আব্বাস রয়েছেন। গত বুধবার ইফতারের সময় অসুস্থ হয়ে জ্ঞান হারালে রাজধানী এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয় বিএনপির অভিজ্ঞ রাজনীতিবিদকে। শুক্রবার মস্তিষ্কে 2 দফায় অস্ত্রোপচারের পর তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছিল। শনিবার তার মস্তিষ্কের সিটি স্ক্যান করা হয়। রিপোর্ট ভালো এসেছে বলে জানিয়েছিলেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম। ঈদের ছুটিতে ফাঁকা হতে শুরু করেছে রাজধানী। এই সুযোগে অপরাধ ঠেকাতে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। ফাঁকা বাসায় সার্বিক নিরাপত্তা সহ নগরবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন ডিএমপি কমিশনার। রিপোর্ট করছেন ফজলে রাব্বি। ঈদকে সামনে রেখে রাজধানী ছাড়ছেন ঘরমুখো মানুষ। ধীরে ধীরে ফাঁকা হচ্ছে ঢাকা। আর এই সময়টাকে কেন্দ্র করে সম্ভাব্য অপরাধ ঠেকাতে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী। সকাল থেকেই রাজধানীর কমলাপুর রেল স্টেশনে ঈদে ঘরমুখো যাত্রীদের ভিড় দেখা যায়।
গত 5 মার্চ যারা ঈদের অগ্রিম টিকিট কেটেছেন তারা যাচ্ছেন বাড়ি। নির্দিষ্ট সময় অনুযায়ী ছেড়ে যায় ট্রেন। আজকে পরিবেশ ভালোই দেখা যাচ্ছে, কোনো বিশৃঙ্খলা মনে হচ্ছে না কোথাও। এত আগে যাওয়ার কারণ এই তো মা বাপ বলতেছে আরো আগে এত দেরি, এখন আসুস না। গ্রামে তো সবাই আছে, আমার শাশুড়ি শ্বশুর শাশুড়ি আছে, বাচ্চা কাচ্চা আছে, আমার যারা সবাই আছে, ওখানে সবার সাথে একসাথে ঈদ করবো। মানে লাস্ট সময়ে জামজট হবে, যাত্রী যাওয়া একটা হয়রানি হবে, এজন্য আগেই ফ্যামিলি পাড়াই দিচ্ছে। সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে ঈদের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে এক সংবাদ সম্মেলনে হাজির হন ডিএমপি কমিশনার। জানান ঈদ যাত্রা নির্বিঘ্ন রাখতে নেওয়া হয়েছে বিশেষ প্রস্তুতি। রাজধানীবাসী যেন নিরাপদে ও নির্ভাবনায় ঈদ উদযাপন করতে পারেন সেই লক্ষ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কর্তৃক গৃহীত হয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। গাবতলী, সায়দাবাদ, মহাখালী ও আব্দুল্লাপুর বাস টার্মিনাল সহ গুরুত্বপূর্ণ জায়গায় বাড়ানো হয়েছে নিরাপত্তা। গোয়েন্দা পুলিশের নজরদারিও থাকবে জোরদার। অতিরিক্ত ভাড়া আদায়, লক্কর ঝক্কর বাস চলাচল সহ নানা অনিয়ম ঠেকাতে মাঠে থাকবে মোবাইল কোর্ট। যাত্রী হয়রানি বন্ধ এবং মাত্রাতিরিক্ত বা অতিরিক্ত ভাড়া আদায় রোধে ইউনিফর্ম পুলিশের পাশাপাশি মোতায়েন থাকবে গোয়েন্দা পুলিশ। এসব টার্মিনালে পুলিশের কন্ট্রোল রুম এবং ওয়াচ টাওয়ার স্থাপন করা হবে। বাসা ছাড়ার আগে দরজা জানালা বন্ধ রেখে গুরুত্বপূর্ণ কাগজপত্র নিরাপদে রাখার আহ্বান জানিয়েছেন ডিএমপি কমিশনার। ঈদের সময় রাজধানী প্রায় ফাঁকা হয়ে যায়। এই সময় অপরাধীরা যেন কোনো সুযোগ সুবিধা না নিতে পারে সেজন্য টহল কার্যক্রম জোরদার সহ চেকপোস্টের কার্যক্রম বৃদ্ধি করা হয়েছে। ঈদের ছুটিতে ফাঁকা হয়ে যাওয়া রাজধানীর আবাসিক এলাকাগুলোতে বাড়ানো হয়েছে টহল ও চেকপোস্ট মুক্ত করার ফজলে রাব্বি, বাংলা ভিশন, ঢাকা। রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় দুর্বৃত্তের গুলিতে আহত হবার পর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে মোহাম্মদ রাকিব নামে এক কন্টেন্ট ক্রিয়েটরের। রবিবার রাত 9:30টার দিকে শহীদ মিনারের সামনে গুলিবিদ্ধ হন রাকিব। প্রত্যক্ষদর্শীরা জানান, কয়েকজন বন্ধুর সঙ্গে আড্ডা দেবার সময় এক যুবক রাকিবকে ডেকে নিয়ে যায়। কিছুক্ষণ পরই শোনা যায় গুলির শব্দ। পরে শহীদ মিনারে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। রাকিবকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় রাকিব। পুলিশ জানায়, রাকিবের মাথায় গুলির আঘাত এবং শরীরের বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনাস্থল থেকে এক সন্দেহভাজনকে আটক করা হয়। প্রধানমন্ত্রী কার্যালয়ের পার্সোনাল সেক্রেটারি হিসেবে পরিচয় দেয়া প্রতারক মোহাম্মদ আব্দুস সালামকে গ্রেফতার করেছে গোয়েন্দা বাহিনী। জিজ্ঞাসাবাদ শেষে রবিবার বিকেল 3টার দিকে শেরেবাংলা নগর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে তাকে। বিভিন্ন সূত্রে জানা যায়, মোহাম্মদ আব্দুস সালাম দীর্ঘদিন ধরে প্রধানমন্ত্রীর পিএস পরিচয় ব্যবহার করে আসছিল। এই ভুয়া পরিচয়ের আড়ালে তিনি অবৈধ আর্থিক লেনদেন, বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরে নিয়োগ বাণিজ্য, সাধারণ মানুষের সঙ্গে নানাবিধ প্রতারণামূলক কর্মকাণ্ড পরিচালনা করতেন। তার সুপরিকল্পিত অপকর্মের সুনির্দিষ্ট অভিযোগ এবং তথ্য পৌঁছায় সরকারের বিভিন্ন পর্যায়ে। প্রাপ্ত তথ্যের সত্যতা যাচাই এবং সুনির্দিষ্ট প্রমাণের ভিত্তিতে গোয়েন্দা বাহিনীর একটি চৌকস দল আগারগাঁও পানির ট্যাঙ্কি এলাকায় সালামের বাসভবনে অভিযান চালায়। টানা 6 ঘন্টার এক রুদ্ধশ্বাস অভিযান শেষে রবিবার সকাল 7টায় তাকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে এই প্রতারক চক্রের সঙ্গে আরও কয়েকজন সন্দেহজনক ব্যক্তির যোগাযোগের তথ্য পাওয়া গিয়েছে। ঈদ আনন্দকে পরিপূর্ণ করে তুলতে চাঁদবাজার সিজন 3 পাওয়ার্ড বাই ইয়ামাহ নামে ঈদ উৎসবের আয়োজন করেছে ঢাকা ব্যাংক। রাজধানী কেন্দ্রস্থলে এই উৎসবে রয়েছে লাইফস্টাইল, ফ্যাশন আর ফুড এই 3-এর সমাহার। লাইফস্টাইল স্টলস, ঈদের কেনাকাটার জন্য ট্রেন্ডি কালেকশন, সঙ্গে আছে মুখরোচক সব খাবারের দোকান। প্রতিটি স্বাদ উৎসবের আনন্দকে আরও বাড়িয়ে দেয়। বর্ণিল মেহেদি জোনে হাতে আঁকা নকশায় ফুটে উঠেছে ঈদের গল্প। আর রাত নামতে শুরু হয় সুরের জাদু কাওয়ালি নাইট। সঙ্গীত আর আবেগে এক হয়ে মিশে যায় উৎসবের আনন্দ। প্রাণবন্ত ঈদ উৎসবটি আয়োজনের পেছনে কাজ করেছেন ইভেন্ট বক্সের ফাউন্ডার এবং চেয়ারম্যান শারমিন রহমান এবং ইভেন্ট বক্সের সিইও সাবরিনা রহমান। সংবাদ শেষ করব ক্রামস্তেবেন শিরোনামগুলো আরও একবার জানিয়ে দিয়ে। সংবিধানে নেই সংস্কার পরিষদ, গণভোটের রায় বাস্তবায়ন চাইলে সংশোধনের দাবি সরকারি দলের, বিরোধী দলকে নোটিশ দেওয়ার পরামর্শ। পেট্রোল বেচাকেনায় সীমা প্রত্যাহার, প্রভাব পড়েনি পাম্প ফিলিং স্টেশনে। জ্বালানি নিরাপত্তায় বরাদ্দ বাড়ানোর আশ্বাস অর্থ উপদেষ্টার।
দিনাজপুরের সাহাপাড়ায় আজ খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ব্যাপক প্রস্তুতি, ফসলের উৎপাদন বাড়বে প্রত্যাশা চাষিদের। এই ছিল এখনকার মতো, পরের সংবাদ সকাল 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাদেশের সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com, facebook.com/bangladeshnews, সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshnews। সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।